শ্রীরামপুর সাংগঠনিক জেলার এক শক্তিশালী রাজনৈতিক সমাবেশ। বিজেপি তফসিলি জাতি মোর্চা, এসসি মোর্চা, উত্তরপাড়া বিধানসভার আহ্বানে এবং উত্তরপাড়া মণ্ডল 1-এর বিশেষ সৌজন্যে আয়োজিত আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জননেতা মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয়। তফসিলি সমাজের অধিকার এবং রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে উত্তরপাড়ার মাটি থেকে আজ পরিবর্তনের চূড়ান্ত ডাক দিলেন দিলীপ ঘোষ। भारत माता की, भारत माता की। आज के परिवर्तन संकल्प सभा उत्तरपाड़ा विधानसभा आमादेर मध्येई उपस्थित हबेन आमादेर सकलेर प्रिय प्राक्तन राज्येर सभापति माननीय दिलीप घोष महाशय, जार কিছু বক্তব্য শোনার জন্য এলাকারবাসী অনেক দিন ধরে উৎসুক আছেন। দু চারটে ওনার কথা শুনে আমরা অনেক কিছু শিখতে পারব। মঞ্চে উপস্থিত আমাদের শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্রদ্ধেয় দাদা সুমন ঘোষ মহাশয়, মঞ্চে উপস্থিত ভাই প্রণব পাল, সাধারণ সম্পাদক শ্রীরামপুর সাংগঠনিক জেলা, মঞ্চে উপস্থিত আরেক সাধারণ সম্পাদক ভাই প্রসঞ্জিৎ, মঞ্চে উপস্থিত আমাদের আরেকটা ভাই সাধারণ সম্পাদক দীপঙ্কর দা, আমাদেরই দাদা রাজেশ দা, সহসভাপতি শ্রীরামপুর সাংগঠনিক জেলা। আর আমাদের মধ্যে একটা খুব সুন্দর ভালো বক্তা আছে, আমার ছোট্ট ভাই, বক্তৃতা যখন রাখবে তখন আপনারা শুনতে পারবেন। আমাদেরই পাশে আছে রঞ্জন ভাই, আমাদেরই পুরনো সাথী। আর অনেকে আমার মঞ্চে আছে, অমিত আছে, আমাদের জুয়োর এখন কর্ণধার যদি বলা যায়। আর আমাদের মণ্ডলের সকল সভাপতি অনেকরা আছেন, সকলকে অনেক অনেক গৌরব শুভেচ্ছা অভিনন্দন। আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে আমরা এই পরিবর্তন সংকল্প সভা করছি, তার কারণটা কি? আরেকবার নেতৃত্বে তৃণমূল 2024 সালে লোকসভা নির্বাচনের পর যখন কংগ্রেসের সিট বেড়েছিল, যখন তৃণমূল কংগ্রেসের আসন বেড়েছিল পশ্চিমবঙ্গে, আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় সভাপতি, যার নেতৃত্বে আমরা লড়াই করছি, সুমন দাকে স্বাগত জানাই। 2024 সালে তৃণমূল কংগ্রেস কল্যাণ বন্দ্যোপাধ্যায় লজ্জিত করে রেখেছে। এই জায়গা থেকে আমাদের রাজ্যে মাতৃশক্তি জেগেছে। সংবিধানের কনস্টিটিউশনের 4টে स्वागतम बांग्ला मायर दामल छेले दिलीप घोष स्वागतम 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 दिलीप घोष जिंदाबाद 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 दिलीप घोष जिंदाबाद 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 दिलीप घोष जिंदाबाद 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 बांग्ला मायर दामल छेले दिलीप घोष जिंदाबाद 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 दिलीप घोष जिंदाबाद 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 दिलीप घोष जिंदाबाद 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 बांग्ला मायर दामल छेले दिलीप घोष स्वागतम 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 बांग्ला मायर दामल छेले दिलीप घोष स्वागतम 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 दिलीप दास जिंदाबाद 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 दिलीप दास जिंदाबाद 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 दिलीप घोष जिंदाबाद 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 नितिन नवीन जिंदाबाद, श्रमिक भट्टाचार्य जिंदाबाद, श्रमिक भट्टाचार्य जिंदाबाद, সুকান্ত মজুমদার জিন্দাবাদ। এখন আপনাদের সামনে তার বক্তব্য তুলে ধরবেন আমাদের জেলার সভাপতি মাননীয় সুমন ঘোষ মহাশয়। মঞ্চে তাড়াতাড়ি খালি করুন। কোথায় মোহনদা মঞ্চে আসবেন? মোহনদা মঞ্চে আসুন। এখন দিলীপ দাকে পুষ্পস্তবক দেবেন যুব মোর্চার পক্ষে বুদ্ধদেব রায়চৌধুরী, জেলার সম্পাদক নীরজ সিংকে অনুরোধ করব পুষ্পস্তবক দিয়ে দিলীপ দাকে অভ্যর্থনা করবার জন্য। আমি জেলার সহসভাপতি মাননীয় দিলীপ সিংকে অনুরোধ করব দিলীপ দাকে উত্তরীয় দিয়ে বরণ করবার জন্য।
কন্যগর মণ্ডলের পক্ষে উত্তরপাড়া 4-এর পক্ষে আকাশ রায় এবং উত্তরপাড়া 3-এর পক্ষে জয়ন্ত দাস যৌথভাবে দিলীপ দাকে বরণ করবেন। এই এখন আমাদের সম্মানীয় জেলা সভাপতি মাননীয় সুমন ঘোষ মহাশয় দিলীপ দাকে উত্তরীয় দিয়ে বরণ করবেন। भारत माता की भारत माता की बंदे 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 मातरम। দিলীপ দা খুবই ব্যস্ত মানুষ, তাই দীর্ঘক্ষণ আমাদের এই সভা আর আমরা চালনা করতে পারবো না। এখন আমি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য আমাদের জেলার অভিভাবক মাননীয় সুমন ঘোষ মহাশয়কে অনুরোধ করব। ওবিসি মোর্চার পক্ষে অশোক পাল দিলীপ দাকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা করবেন। একটু তাড়াতাড়ি করবেন, সকলকেই অনুরোধ করছি। বন্দে মাতরম वंदे मातरम বন্দে মাতরম वंदे मातरम। বিজেপি জীবতম जिंदाबाद সুমন ঘোষ জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद নরেন্দ্র মোদী জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद নরেন্দ্র মোদী জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद। मातरम। बीजेपी जिंदाबाद। नरेंद्र मोदी जिंदाबाद। श्री नितिन नवीन जिंदाबाद। जय श्री राम। উপস্থিত উত্তরপাড়ার সুধী জনতা, মা বোনেরা, সবাইকে আমার শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ। মঞ্চে উপস্থিত বর্তমান সাংগঠনিক জেলা সভাপতি চন্দনদা, পাশে আগের জেলা সভাপতি মোহনদা, জেলার সুমনদা চন্দনদা দুটোই নাম আছে, অনেকে হয়তো জানেন না, আমি চন্দনদা বলেই জানি। যাই হোক, মঞ্চে জেলার অন্যান্য নেতৃবর্গ যাদের পরিচয় হয়েছে, এই এলাকার জনবসতির মধ্যে আমাদের সভা সুন্দর প্রাকৃতিক পরিবেশে। আমি এখন বর্ধমান থেকে আসছি। আপনারা শুনেছেন আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় নিতিন নবীন, তো যিনি সভাপতি হয়ে প্রথম পশ্চিমবাংলার বুকে পা রেখেছেন, প্রথম প্রবাস শুরু করেছেন। কেন 2026-এর নির্বাচন বাংলার পরিবর্তন, আর সেটাকে নিশ্চিত করার জন্য তিনি প্রথমে পশ্চিমবঙ্গ থেকে প্রবাস শুরু করেছেন। কাল থেকে এসছেন, আজ পর্যন্ত আছেন, মিটিং ছিল। তো আমি ওখান থেকেই আসছিলাম, শুনলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সিঙ্গুরে এসছেন প্রধানমন্ত্রীর রাস্তা অনুকরণ করে। আমি ভাবলাম যে ভাই তাড়াতাড়ি চলো, অনেক ভিড় হবে, রাস্তাঘাট জাম হয়ে যাবে, যাওয়া যাবে না। তো আমি পুরো পার হয়ে চললাম, সিঙ্গুর পার হয়ে গেলাম, সব পার হয়ে গেলাম, তো কোথাও সভার কিছু দেখতে পেলাম না, বাসও দেখতে পেলাম না। আমি বুঝতে পারছি না সভাটা কোথায় হয়েছে। একেবারে ডানকুনি পৌঁছবার আগে দেখলাম ওখানে হ্যাঙ্গার লাগানো সেট, কিন্তু মানুষজন নাই। কখন সভা শুরু হলো, কখন শেষ হলো, এক দুটো সরকারি বাস ফিরে যাচ্ছে দেখলাম টিএমসি ঝান্ডা বেঁধে। তো কাদের নিয়ে সভা হলো? তারপরে এখানে এসে জানতে পারলাম যে সভাতে সাধারণ মানুষ আসেননি, অটোওয়ালা টোটোওয়ালা যারা চালান, না হলে টোটো বন্ধ করে দেবে, অটো বন্ধ করে দেবে, তারাই মিটিংয়ে গেছিলেন। আর এই এলাকার যত স্কুল আছে, স্কুলের বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। বলছিলেন আগে একটু হরিভাই বলেছে নিয়ে গেছে, শুধু নিয়ে যায়নি, বাচ্চারা সে সকালে স্কুল আছে, তারপরে মিটিংয়ে গেছে, বাড়ি ফেরেনি। তো বাড়ির বাবা মারা সব স্কুলে চলে এসছে যে আমাদের ছেলেমেয়েরা কোথায় গেল, এখনো বাড়ি ফেরেনি কেন, খায়নি, কখন খেয়েছে। তো সে স্কুলে যখন এসে তারা প্রতিবাদ করছেন, টিএমসির নেতারা তাকে ধমকাচ্ছে,
তার ভিডিও দেখে নিন। বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, গাড়িতে উঠছে, আর বাবা মারা ধমকাচ্ছে তাদেরকে, বাবা মাদেরকে নেতারা ধমকাচ্ছে, গেছে তো কি হয়ে গেছে। আজ এর আগে আমরা শুনতাম ICDS এর কর্মীরা মিটিংয়ে আসতেন, আশা কর্মীরা আসতেন, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন সেই মহিলাদের নিয়ে আসা হতো। এখন স্কুলের বাচ্চাদের আনতে হচ্ছে TMCর সভা ভরাবার জন্য। মমতা ব্যানার্জির ভাষণ শোনার জন্য কেউ আসতে চায় না, এত মিথ্যা কথা বলেন সেটা কেউ শুনতে চায় না, তার পার্টির লোকেরাও যাচ্ছে না। আর সিঙ্গুরে উনি বলবেনটা কি এসে? আমি শুনছিলাম ভাষণে বলেছেন এই করব, ওই তাই হবে, হাজার হাজার লোকের চাকরি হবে। 15 বছর হয়ে গেল, এখনো হবে হবে হবে, কবে হবে? আপনি তো দিদি থেকে দিদিমা হয়ে গেলেন, যাওয়ার সময় হলো। 15 বছর অনেক সহ্য করেছি আমরা, এবার হে ঠাকুর এ বিদায় করো, আর পাচ্ছি না। এখনো বলছে হবে, অপেক্ষা করুন, হাজার হাজার লোকের চাকরি হবে। আরে যে ছেলেমেয়েরা চাকরি পড়াশোনা করলো, যারা জমি দিল, তাদের তো দিন আগে চাকরি। বলছেন স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি, আর কি রেশন দিচ্ছেন নাকি সবাইকে, বাস আমাদের মূল্যবান জমি আপনি কেড়ে নিলেন। না কারখানা হলো, না চাকরি হলো, না ব্যবসা হলো, রেশন দিচ্ছেন আপনি। আরে মোদিজি তো 81 কোটি লোককে 5.5 বছর ধরে রেশন দিচ্ছেন, আপনি কি দেবেন? আপনার ভাইরা সে রেশন খেয়ে নিচ্ছে। ডাল কেউ পেয়েছেন আজ পর্যন্ত? পেয়েছেন? সারা দেশে আপনারা তো অনেকেরই বাড়ি আছে বিহার ইউপিতে, জিজ্ঞেস করুন, চাল ডাল গম সবই পাওয়া যায়। আমাদের এখানে শুধু চাল পাওয়া যায়, এখন নাকি একটু আটা দিচ্ছেন। ডালটা কোথায় গেল? হ্যাঁ, যে খেয়েছে সে জেলের ভাত খাচ্ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক 2 বছর জেলের ভাত খেয়ে বাড়ি ফিরলো, আমাদের ডাল খেয়ে নিচে বলে। লুট চলছে। তো আপনার মিথ্যা কথা শুনতে কে আসবে? আর আমি দেখলাম ওখানে উনি কবিতাও পড়লেন। হেলিকপ্টার করে গঙ্গাসাগর যাচ্ছিলেন, তখন মাথায় এসে কবিতা লিখে ফেলেছেন SIR নিয়ে আর কি নিয়ে। আগে যে কয়েকটা কবিতার বই বেরিয়েছে সেগুলো মাঝে মধ্যে উনি বলতেন, সেই কবিতাগুলো বলা হয়েছে স্কুলে পড়াতে হবে, লাইব্রেরিতে দিয়েছে। যেদিন থেকে ওনার বইগুলো স্কুলে পড়ানো শুরু হলো, সেদিন থেকে ছেলেমেয়েরা বাংলা পড়া ছেড়ে দিল, বাংলা স্কুল উঠে গেল। মমতা ব্যানার্জির কবিতা পড়ার ভয়ে বাচ্চারা স্কুলে বাংলা পড়ে না, বলে না ইংলিশ মিডিয়াম পড়বো। এই অবস্থা হয়েছে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, শিল্প, সাহিত্য, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা সব খেয়ে ফেলেছেন। তো আমাদের এখানে যে ঘটনা ঘটেছে এবং যে SIR হচ্ছে, SIR নিয়ে আমরা সবাই চিন্তিত। হাজার হাজার লোকের কাছে নোটিশ এসছে, নামে ভুল, বাবার নামে ভুল, কিছু একটা ভুল। যাদের নোটিশ আসা উচিত ছিল তার কাছে সব এসছে কিনা তার বিরুদ্ধে কমপ্লেনই করতে দিচ্ছে না। বাপের বয়স 50, ছেলের বয়স 40, আগের জন্মের ছেলেকে নিয়ে এসছে, 10 বছরে বাপ হয়ে গেছে। শুধু তাই নয়, অনেকের চিন্তা ছিল, কারো হয়তো সন্তান হয়নি, কারো তো একটা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন, ছেলে নাই, খুব চিন্তা ছিল ছেলে একটা হলে ভালো হতো বুড়ো বয়সে। তার 2টো ছেলে এসে গেছে, তার ঠিকানায় 2জন ভোটার এসে গেছে। আর BLO এসে বলছে এই 2জন আপনার ছেলে। বলে আমার তো ছেলেই হলো না। বলে এখন থেকে 2টো ছেলে। একজনের তো 3টে ছেলে ছিল, তার 5টা ছেলে হয়ে গেছে। তার স্বামী স্ত্রী বলছে আমাদের তো 3টে ছেলে। বলে এখন থেকে 5টা আপনার বাড়িতে। এইভাবে ভুয়ো ভোটার ঢুকানো হয়েছে সব জায়গায়। সেটা কমপ্লেন করতে গেলে মেরে পাঠিয়ে দিচ্ছে। এখানে আমাদের ডানকুনির 2জন কার্যকর্তাকে মেরেছে, হসপিটালে পাঠিয়ে দিয়েছে। কেন কমপ্লেন করতে গেছে এটাও বলা চলবে না, যে তার বাড়ি তো কোনো ছেলে ছিল না, এই 25-30 বছরের ছেলে হঠাৎ কোত্থেকে চলে এলো। বাপের বয়স 50, ছেলের বছর 40-45 হয় কি করে? আমরা দেখেছি এখানে লক্ষ্মী ভাণ্ডার যোজনাতে মা তার মেয়েকে নিজের যা হিসাবে দেখিয়ে তার নামে করিয়েছে। মা মেয়ে ছিল 2 যা হয়ে গেছে। আমফানের যখন টাকা ক্ষতিপূরণ পেল, TMC নিজের ভাইকে ভাগ্নে বলে দেখিয়েছে নেতারা, দিয়ে তাকে টিকিট, তার নামে পয়সা নিয়েছে। আর এখন কোথায় নেমেছে? সভা বরাতে স্কুলের বাচ্চাদের নিয়ে আসতে হচ্ছে, যা নয় তাই। এইভাবে নির্বাচন জেতার চেষ্টা হচ্ছে। 58 লক্ষ নাম বাদ গেছে, আরো অত নাম বাদ যাবে। কিন্তু যাতে এটা সুষ্ঠুভাবে না হতে পারে, কমপ্লেনটা, ইনকোয়ারিটা, এই TMCরই সরকারের যারা কর্মচারী তারাই BLO হয়েছেন, তারাই BDO, SDO, DM, এরাই হচ্ছেন এখানকার ইলেকশনের অফিসার। DM হয়েছেন।
এবং এখানকার যে সর্বোচ্চ ইলেকশন কমিশনের জয়েন্ট কমিশনার তিনি হয়েছেন এখানকারই কর্মচারী। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা এখানে চালাচ্ছেন ইলেকশন কমিশনের এসআইআর, তারাই নোটিশ দিচ্ছেন, তারাই ফর্ম ফিল আপ করেছেন, ভুল হলে ওনারাই ভুল লিখেছেন, নোটিশ যদি পাঠিয়ে থাকেন ওনারাই পাঠাচ্ছেন। 1,38,00,000 লোকের নামে নোটিশ এসছে। যাই ভুল হোক আপনাকে গিয়ে লাইন দাঁড়িয়ে ওখানে করাতে হবে। এবার টিএমসি প্রচার করছে দেখো এত লোককে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাদের এমপিদেরকে নাকি করা হয়েছে, আমাদের পার্টির মন্ডল প্রেসিডেন্ট, আমাদের এমএলএ তাদের নামেও করা হয়েছে। তো কারা করছে এটা? সাধারণ মানুষকে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য এই ধরনের চক্রান্ত করেছে, টিএমসি করিয়েছে এই কর্মচারীদের দিয়ে। নাহলে তার বাড়ি ঘেরাও করছে, বাড়িতে ইট মারছে, তোকে এটা করতেই হবে। ভয় পেয়ে লোকে সুসাইড করছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, তখন বলছে এসআইআর ভয় হয়ে যাচ্ছে। টিএমসির অত্যাচারের ভয়ে মানুষ আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এসআইআরকে হাতিয়ার করে এখানে এসআইআর করতে দেবে না। সারা ভারতবর্ষে তো 14টা রাজ্য হচ্ছে, বাকিগুলোতেও হবে। সেখানে তো একটা লোক মরে যায়নি এসআইআর ভয়ে, সেখানে তো কোনো গন্ডগোল হয়নি, সেখানে বিডিও অফিস ঘেরাও করে মারপিট হয়নি, বিএলওদের বাড়ি ঘেরাও হয়নি, বিরোধী পার্টিদের সঙ্গে মারপিট হয়নি। বিহারে নির্বাচন হয়ে গেল, তার আগে এসআইআর হয়ে গেল, সেখানেও 65 লক্ষ লোকের নাম বাদ গেছিল। তারপরে নির্বাচন ভালোভাবে হয়ে গেল, জিতে গেল বিজেপি যে ক্ষমতায় ছিল। তো আপনারা টেনশন কেন নিচ্ছেন? এখানে 2002 থেকে 4 সালে যখন এসআইআর হয়েছিল লাস্ট, তখন সিপিএম ক্ষমতায় ছিল, এসআইআর হওয়ার পরে সিপিএম জিতেছিল। এবার যদি এসআইআর ঠিকঠাক হয় টিএমসির আবার জেতা উচিত। কিন্তু ভয় কেন? এসআইআর এর সঙ্গে ঝগড়া কেন? নির্বাচন কমিশনের সঙ্গে ঝগড়া কেন? কোর্টের সঙ্গে ঝগড়া, সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল গভর্নমেন্ট, আধা সরকারি বাহিনী সবার সঙ্গেই ঝগড়া। খালি ভয় যে এসআইআরটা হয়ে গেলে বোধহয় সরকারটা পড়ে যাবে। এসআইআর পরে সরকার পড়বে না, ভোটের পরেই পড়বে। কারণ মানুষ ঠিক করে রেখেছে এই নাটক আর দেখতে চায় না, এই অত্যাচার সহ্য করতে চায় না। চূড়ান্ত পর্যায়ে চলে গেছি। এই যে আমাদের এখানে উত্তরপাড়া অতি সম্প্রতি আর একটা কারখানা বন্ধ হয়েছে, কি হয়েছে কিনা কারখানা? চাপদানি নোটবুক বন্ধ হয়েছে। হিন্দ মোটর তো আগেই বন্ধ হয়েছিল। তো কারখানার এলাকা ছিল এটা। তাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের পূর্বপুরুষ এখানে চাকরি করতে এসেছিলেন। তখন বিহার, ইউপি, উড়িষ্যা, দিল্লিতে চাকরি হতো না, এখানে চাকরি হতো। এখানে থেকে গেছেন। একবার যখন আমরা থেকে গেছি, আমরা চাইবো আমাদের ছেলেমেয়েরা এখানে কাজকর্ম করুক, পড়াশোনা করুক। তো আপনাদের ছেলে মেয়েদের কি হবে? এখানকার যারা আদি বাসিন্দা বাংলার মানুষ, তাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না। আজ যারা এসেছিলেন এখানে বিহার, ইউপি থেকে, তাদের ছেলেমেয়েরা দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার ওদিকে যাচ্ছেন কাজকর্ম, ব্যবসা করতে, চাকরি করতে। আর বাংলার ছেলেরা বাংলা ছেড়ে চলে যাচ্ছেন আরো দূরে, দিল্লি থেকে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, সব জায়গায়। আপনারা জানেন গত 17-18 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী বাংলায় এসেছিলেন। মালদায় সভা ছিল আর সিঙ্গুরে সভা ছিল। এখানে ঘোষণা করেছেন উনি 4টা অমৃত ভারত ট্রেন, কয়েকটা বন্দে ভারত ট্রেন। প্রথম বন্দে ভারত স্লিপার কালীঘাট থেকে, কলকাতার কালীঘাট থেকে কামাখ্যা, রাত্রেবেলা বসে পড়ুন, সকালে পৌঁছুন, মা কামাখ্যার পুজো দিয়ে ট্রেনে ফিরে আসুন রাত্রেবেলা আবার। পশ্চিমবাংলা থেকেই সব ট্রেন ছাড়ছে, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওদিকে আসাম, উড়িষ্যা। কেন বলুন তো? অনেকে বলছে ইলেকশন এসছে তো তাই মোদি সব বাংলার জন্য দিচ্ছেন। আর ইলেকশন তো আসামে আরো রাজ্যে হয়েছে, বিহারে তো হয়ে গেল। ট্রেন দেওয়ার উদ্দেশ্য এটাই আছে, এখান থেকে প্রায় 50 লক্ষ ছেলে মেয়ে আমাদের, যারা হয় পড়াশোনা করতে বা চাকরি করতে, আর যারা বয়স্করা আছেন চিকিৎসার জন্য ভেলোর, চেন্নাই যেতে হয়। এই যে প্রায় 50 লক্ষ লোক ট্রাভেল করেন বাংলা থেকে বাংলার অন্যান্য রাজ্যে, তাদের যাতায়াতের জন্য এই ট্রেন মোদিজি দিয়েছেন। উনি জানেন এই সরকার যতদিন আছে এখানে চাকরি বাকরি হবে না, ব্যবসা হবে না, উপার্জনের কোনো রাস্তা নেই, এখানে চিকিৎসাও হবে না, উচ্চ শিক্ষাও হবে না। তার জন্য বাংলার বাইরে যেতে হবে। আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করতে যেতে হচ্ছে দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে, চাকরি করতে ওইদিকে যেতে হচ্ছে, বয়স্কের চিকিৎসার জন্য ওখানে যেতে হচ্ছে। তো এই যে মানুষের যাতায়াত, পুজোর সময় বাড়ি আসবে, দীপাবলির সময় বাড়ি আসবে, ট্রেনের টিকিট নেই। তাই মোদিজি বলেছেন কমপক্ষে যতদিন চাকরি বাকরি করছেন বাড়ি আসা যাওয়া, বাবা মা অসুস্থ হয়ে গেলে ফেরার রাস্তা নেই, বাড়ি এলে ফিরে যাওয়ার রাস্তা নেই, হঠাৎ কেউ অসুস্থ হয়েছে তাকে ভেলোর, চেন্নাই চেক আপের জন্য যেতে হবে, টিকিট নাই। আমি এমপি থাকতে বহু লোককে আর এমার্জেন্সি টিকিট বুকিং করে দিতাম। তো তাই বাংলার মানুষ যাতে অন্য রাজ্যে গিয়ে
যাতায়াত করতে পারে, থাকতে পারে, চাকরি করতে পারে, বাড়ি আসতে পারে, বাবা মাকে দেখতে পারে। তার জন্য এখান থেকে ট্রেন দিতে হচ্ছে, সবচেয়ে বেশি ট্রেন বাংলা থেকে ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছে। নরেন্দ্র মোদীজি এই সরকারকে আমরাই জিতিয়েছি, সরকার তো সরানো যাবে না, আমাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে। আগামী মাসের এপ্রিল মাসে ভোটে আগামী বছর এই সরকারকে বিসর্জন দিতে হবে, ততদিন পর্যন্ত সহ্য করতে হবে। তাই প্রধানমন্ত্রী এই দেশের যে 81 কোটি মানুষকে রেশন দিচ্ছেন ফ্রিতে, তার মধ্যে 7.5 কোটি পশ্চিমবাংলার মানুষ আছে। এখানে শৌচালয় থেকে, জল থেকে আরম্ভ করে আবাস যোজনার বাড়ি, গ্যাস, ফ্রি রেশন সবই বাংলার মানুষ পাচ্ছে, সেটা নরেন্দ্র মোদী দিচ্ছেন। আমাদের গরিবের ছেলে মেয়েরা স্কুলে পড়তে যায়, বাবা মারা কাজে চলে যান, ছেলে মেয়েদের দেখার নাই, তাই যাতে মিড ডে মিল খেয়ে একবেলা পড়তে যায় তার জন্য মিড ডে মিল চলছে। সে মিড ডে মিলে চালও চুরি হয়ে যাচ্ছে, ডালও চুরি হয়ে যাচ্ছে, ডিম মাছ চুরি হয়ে যাচ্ছে, ডাবল দেখানো হচ্ছে সংখ্যা। স্কুলে 50টা বাচ্চা, 100 জনের লিস্ট আছে, তার চাল ডাল চুরি হয়ে যাচ্ছে। চুরির সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। সরকারি কোনো প্রকল্প টাকা না দিয়ে আপনি পাবেন না, আবাস যোজনা হোক, শৌচালয় হোক বা অন্য কিছু। এখানে নদীর বালি, খাদানের পাথর, খাদানের কয়লা, এ তো চুরি হচ্ছেই। এই যে বালি, আপনি দেখুন 5 বছর 7 বছর আগে কত ছিল, এখন কত দাম বেড়েছে। পাথরের কত দাম ছিল, কত দাম বেড়েছে, 5 গুণ 7 গুণ দাম বেড়ে গেছে। কেন? যেখানে তুলছে ওখানে দালালি দিন, রাস্তায় পুলিশকে দিন, পাড়ায় টিএমসির নেতাকে দিন, সে টাকা যাবে কোথায়? আর যদি 14,000 টাকা দাম হয়, তার 7,000 টাকা রোড ট্যাক্স দিতে হচ্ছে এই কাটমানিতে। এরা সব বেঁচে আছে, টিএমসির হাজার হাজার লোক ঝান্ডা ধরে হাঁটছে, সব এইভাবে আপনার আমার মতো সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি খেয়ে বেঁচে আছে। যেটা ট্যাক্স হিসাবে রাজ্য সরকারের পাওয়া উচিত ছিল, সেটা সরকার পায় না, এইভাবে গুন্ডা ট্যাক্স হয়ে যাচ্ছে। তাই রাজ্য সরকারের হাতে টাকা নাই, আর টাকা নেই বলে যে টাকায় উন্নয়নের কাজ হতো, এই রাস্তা সারাই হতো, হচ্ছে না, কারণ টাকা নেই। ফুটপাথ তৈরি হতো পাড়ার মধ্যে, হচ্ছে না। এখানে তো একটু পেছনে গেলে বৃষ্টির সময় পুরো জল উঠে যায়, সব ফুটপাথকে 1 ফুট 1.5 ফুট উঁচু করতে হবে, কোত্থেকে আসবে? পয়সাই নেই, লুট হয়ে যাচ্ছে। স্কুলে বাচ্চাদের যে মোজা দেওয়া হয়, জামা দেওয়া হয়, প্যান্ট দেওয়া হয়, জুতো দেওয়া হয়, সেটা পরার মতো নয়। সাইকেল দিয়েছে, সাইকেলটা চড়ে বাড়ি নিয়ে যাওয়া যায় না, সাইকেল ভ্যানে চাপিয়ে সেই সাইকেল নিয়ে যাওয়া হয়, কার টিউব নাই, কার চেন নাই। বাচ্চাদের জুতো দিচ্ছে, 2 মাস চলে না। জামা কাপড় দিয়েছে, পরার মতো নয়। নেতা বাচ্চারা সেই জামা কাপড়কে ছিঁড়ে স্কুলের গেটে বেঁধে দিয়ে এসছে। জিজ্ঞেস করেছে সাংবাদিকরা, কি রে, নতুন জামা কাপড় ছিঁড়ে ফেললি? বলে এই জামা কাপড় পরা যায় না, একবার কাচলেই নেতা হয়ে। তো দেখুন, আবাস যোজনার টাকা খেলো, শৌচালয়ের টাকা খেলো, রেশনের টাকা খেলো, বৃষ্টি হলে, বন্যা হলে ত্রিপল দেবে, ত্রিপলের টাকা খেলো। এখন বয়স্কদের যে ওষুধ দেওয়া হয়, স্বল্প মূল্যের ওষুধ দোকান আছে, আপনি একটু খেয়াল করবেন, দোকানিরা বলে দাদা এই ওষুধ নেবেন না, এ পাওয়ার কম, কাজ হবে না। বয়স্কদের ওষুধও খেয়ে নিচ্ছে। বাচ্চাদের মিড ডে মিলের টাকা থেকে আর জামা, জুতো, সাইকেলের টাকা খেয়ে নিচ্ছে। কাকে ছেড়েছে এরা? সমাজের প্রত্যেকটি মানুষকে এরা শোষণ করছে, প্রত্যেক মানুষ আজকে বঞ্চিত। তাই এই বাংলার মতো রাজ্যে সরকার থাকার অধিকার নাই। এই পশ্চিমবঙ্গ বাংলার মানুষের পরিশ্রম, আর আপনারা যারা বাইরে থেকে এসেছিলেন তাদের মিলিত পরিশ্রমে ব্রিটিশের আগের থেকেই এই বাংলা এগিয়েছিল অর্থনীতিতে। 19 কলকারখানা বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বাকরি নেই, মানুষ বেকার ঘুরে বেড়াচ্ছে। 3.5 লাখের বেশি পোস্ট শিক্ষা বিভাগ থেকে পুলিশ ইত্যাদি খালি আছে। তা আপনি পরিষেবা কি করে পাবেন? স্কুলে মাস্টার নেই, থানায় পুলিশ নেই, হসপিটালে ডাক্তার নেই, তো কোনো পরিষেবা নেই। আর যত সরকারি টাকা লুটের একদম মহোৎসব চলছে। কেবল পরিবর্তন টিএমসি নেতাদের বাড়িতে হয়েছে, 2 তলা থেকে 3 তলা, 3 তলা থেকে 4 তলা, সাইকেল থেকে বাইক, বাইক থেকে গাড়ি। বাকি সাধারণ মানুষ এরকমই আছে। একটা দোকান যদি এখানে পড়া করতে যায়, পরের দিন 2 জন নেতা, সকালে একজন আসবে, বিকালে একজন বলছে এই পয়সা দে, ব্যবসা করছিস কি? এই দুরবস্থার মধ্যে থাকতে হচ্ছে। আর পশ্চিমবঙ্গ দুদিকে লাভ, সাধারণ মানুষের কাছে কোনো পয়সা নেই, সাধারণ মানুষের কাছে ইনকাম নেই। যদি এখানেই প্রোডাকশন হতো তাহলে আমরা চাকরি পেতাম, কাজ পেতাম, সেটা হচ্ছে না। আর্থিকভাবে বাংলাকে একবারে জর্জর করে দিয়েছে। শিল্প সাহিত্য না, শিল্প হবে করতে। উত্তরপাড়া 3 মণ্ডলের সভাপতি লজ্জিত করে রেখেছে
এই জায়গা থেকে আমাদের রাজ্যে মাতৃশক্তি জেগেছে। নেতৃত্বে তৃণমূল পশ্চিমবঙ্গ বাংলার মানুষ পরিবর্তন চাইছে। সেই পশ্চিমবঙ্গ আজ হারিয়ে আপনার পরিচালিত হচ্ছে এবং এই সরকারকে যদি আপনারা এবছর পরিবর্তন না করেন তাহলে আরো 7 বছর এই পশ্চিমবঙ্গে আর কোনো দুর্গাপুজো হবে না, বা হয়তো কোনো সরস্বতী পুজো হবে না, বা হয়তো হিন্দুরা তাদের ধর্মাচরণ করতে পারবেন না। তাই আমাদের আজকে প্রধান বক্তা দিলীপ ঘোষ মহাশয় মাসের মধ্যে 20 লক্ষ মানুষের বাড়িতে আবাস প্রকল্পের টাকা পৌঁছে দেবে, কি বলবেন? হয়নি, তাহলে কোথায় গেল টাকাটা? তার আগে হিসাব দিন, তারপরে তো আপনি টাকা দেবেন। মুখ্যমন্ত্রী বলছেন তাকে গ্রেপ্তার করলে বাংলার মহিলাদের যাতে নাড়ু আর ছা দিয়ে তৈরি থাকে। উনি এত গ্রেপ্তার হওয়ার ইচ্ছা কেন? ওনার ভাইরা জেলে যাচ্ছে, মন মিটছে না। উনি যাবেন, যখন মুখ্যমন্ত্রী থাকবেন না তখন হবেন। দাদা, ফের কমিশন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক রয়েছে আগামী 2রা ফেব্রুয়ারি। তাকে চিঠি করা হয়েছে নির্বাচন কমিশন, এসআইআর নিয়ে সময় চান মুখ্যমন্ত্রী, কি বলবেন? নারী লোকেরা তো এসআইআর এখানে চালাচ্ছে, ডিএম থেকে আরম্ভ করে বিএলও যারা, তারাই এই সমস্ত লক্ষ লক্ষ লোককে চিঠি দিয়ে লোককে কষ্টের মধ্যে ফেলেছে। সবই তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়ার্কার যারা কর্মচারীরা আছেন, তিনি তাদের দিয়ে এই কাজ করাচ্ছেন, দিয়ে বিজেপিকে আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দোষী করার চেষ্টা করছেন। এই করে লিঙ্গায়ের করছেন, বাকি রাজ্যে এই সমস্যা নেই। পশ্চিমবঙ্গে লজিক্যাল শুনানি শেষ করার জন্য নির্ধারিত সময় নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট, নির্দেশ মানতে না মানে দেননি। কোর্টের কথাও মমতা ব্যানার্জি লোকেরা মানছে না, তারাই তো গন্ডগোল করছেন, না তো কবে হয়ে যেত। দাদা, মুখ্যমন্ত্রী বলছেন 15 বছরে কটা শিল্প হয়েছে সিঙ্গুরে, কতজনের চাকরি হয়েছে? ধানের চাল খেয়ে মানুষকে বেঁচে থাকতে হবে, এই জন্য লোক জমি দিয়েছে। ফ্লিপকার্ট, অ্যামাজন এদের কথা বলছেন মুখ্যমন্ত্রী। শিল্পতে ফ্লিপকার্ট, অ্যামাজন এরা আসবে সিঙ্গুরে। শিল্প পার্ক আগুন লাগলো কারের গোডাউনে, এরকম অবৈধভাবে ব্যবসা হবে এখানে? মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে। হিন্দু